সুমন ভট্টাচার্য হাত তুলেছিল, সুমনের পাশে অরূপ, পরপর করে নিই। মাননীয় মুখ্যমন্ত্রী, যখন বিশ্ব আপনাকে উপনির্বাচনের ফলাফল বলে বলল যে ওটা তো 6-0 হয়েছিল, আপনি উত্তর দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় তো বোল্ড আউট করে দেবে। তো সৌরভ গঙ্গোপাধ্যায় বোল্ড আউটটা 2026-এ করবেন না তারও আগেই? এর উত্তর তো সৌরভ দিতে পারে, এর উত্তর আমি কি করে দেবো? ক্রিকেটে ওরা বোল্ড আউট করে, ওরা ব্যাটিং করে, ওরা বোলিং করে, ন্যাচারালি ওরা এই কথাগুলোর উত্তর দিতে পারে। আমি তো খেলাধুলা জগতের লোক নই, বাট খেলাধুলা আমি ভালোবাসি অবশ্যই। আপনার সাথে আমার আলাপ নেই, আমি প্রশ্নটার মানেটা বুঝতে পারলাম না। আপনি জিজ্ঞেস করুন না আপনি কবে খেলবেন আবার, সেটা ভাল লাগে শুনতে। হ্যাঁ, রাজনীতি মানুষের কাজ রাজনীতি, আমার কাজ অন্য, এটাই আমার জীবনের নিয়ম। রাজনীতিতে আসছেন না তাই সৌরভ? এটাই প্ল্যাটফর্ম নয়। অ্যাবসলিউটলি কারেক্ট। বিশ্বজিৎ দাস। আমার প্রথমেই অভিনন্দন জানাই ম্যাডাম আপনাকে। একটা সময় এই কথা প্রচলিত ছিল, হোয়াট বেঙ্গল থিং টুডে ইন্ডিয়া থিংস টুমরো। আপনি আবার প্রমাণ করে দিলেন এই সমাজ কল্যাণমূলক প্রকল্প সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য গ্রহণ করলো, এবং আপনার বিরুদ্ধে যারা অপবাদ দেয় তাদের উত্তর দিল ভোটাররা ব্যালট বক্সে গিয়ে। এই প্রকল্প তুরুপের তাস এবং উড়িয়ে দিলেন। 26-এর আগে নতুন কোনো প্রকল্প কি আসছে? আর অবিজেপি যে জোট, যেখানে ইন্ডিয়া জোটের কথা আপনি বললেন, সেখানে নেত্রী হিসাবে আপনাকে কবে দেখতে পাবো এবং কবে আপনি দিল্লি দখলের স্বপ্ন আবার দেখাবেন? ধন্যবাদ প্রফেসর দাস, ধন্যবাদ। দেখুন, সব কিছু উত্তর দেওয়া যায় না সব জায়গায়, কারণ কিছু কিছু কোয়েশ্চেন আছে যা রিপ্লাই দিতে গেলে অনেক বড় হয়ে যায় এবং সেটাকে কেন্দ্র করে অনেক বিতর্কও সৃষ্টি হয়। আমি তার মধ্যে যাব না। আমি এটুকু আপনাদের বলতে পারি যে আমরা মামাটি মানুষের কাছে কৃতজ্ঞ। আমাদের 94টা সরকারি স্কিম আছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এবং আপনারা জানেন একটা প্যারামিটার হচ্ছে যে কোনো সোসাইটির সামাজিক বিপ্লব। ওয়েস্টার্ন কান্ট্রিতে একটা সোশ্যাল সিকিউরিটি বলে একটা ব্যাপার আছে, কিন্তু আমাদের দেশে সেটা ছিল না এবং নেই। আমাদের এখানে 94টা স্কিম আছে, অন্য জায়গায় হয়তো একটা নকল করেছে, কিন্তু অন্যগুলো নেই। আমাদের এখানে কিন্তু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মনে রাখবেন, আমরা ইনস্টিটিউশন ডেলিভারি, যেটা হচ্ছে নাম্বার 1 প্যারামিটার আপনার ডেভেলপমেন্টের, আমরা যখন ক্ষমতায় আসি 2011-এ, তখন এটা ছিল মাত্র 60%। আমরা কিন্তু এখন মেয়েরা গর্ভবতী হলে যারা খুব ইন্টেরিয়ার এলাকায় থাকে তাদের আমরা ওয়েটিং হাটে এনে রেখে দিই, যাতে বাচ্চাটা যখন হওয়ার সময় হয় সেখান থেকে পাশেই নিয়ে যেতে পারে আর ডাক্তাররা দেখাশোনা করতে পারে। এখন আমাদের সংখ্যাটা বেড়ে হয়েছে 99.5% ইনস্টিটিউশন ডেলিভারি রেট, এবং আমি নিজে হোম ডেলিভারি বলে আমাদের কোনো কিছুরই ঠিক নেই। কাজেই আমি চাই আগামী দিনের ভবিষ্যৎ যারা, তাদের ডেট অফ বার্থ, তাদের সব কিছু ঠিকঠাক থাক, সুন্দর থাক। অরূপ, আপনার সরকারের যে 94টা প্রকল্প, তার মধ্যে অধিকাংশ প্রকল্প কিন্তু উইমেন এম্পাওয়ারমেন্টের কথা বলে, এবং এটা তো সত্যি কথা যে মহামতি গোখলের উক্তি, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংক টুমরো, আজকে সারা ভারতবর্ষ মানুষ দেখছেন যে আপনার প্রকল্পগুলো বাকি রাজ্যগুলো অনুসরণ করছে। আমার আপনার কাছে যেটা প্রশ্ন, যে 2011 সালের আগে যারাই বাংলা শাসন করেছেন তারা কিন্তু প্রত্যেকেই পুরুষ ছিলেন। 2011-ই প্রথম দেখলো একজন মহিলা, তিনি গোটা বাংলাকে একটা সূত্রে বাঁধলেন। এই যে প্রকল্পগুলো আপনার মাথা থেকে এলো, এইটার কারণ কি এই যে আপনি একজন নিজে মহিলা হয়ে মেয়েদের যন্ত্রণার কথা অনেক বেশি করে উপলব্ধি করতে পারেন, কারণ আপনি নিজে একজন মহিলা হয়ে বড় হয়ে উঠেছেন, সমস্ত স্তরে মেয়েদের যে অপারেশন সেটা নিজে ফিল করে তাদের যন্ত্রণাটাকে অনুভব করেছেন, নাকি আপনি নিজে যেহেতু অনেক কষ্ট করে বড় হয়েছেন, আমরা জানি আপনি একটা সময় দুধের ডিপোতেও কাজ করেছেন, খুব ছোটবেলা কষ্ট করে পরিবারকে লালন পালন করা থেকে শুরু করে অর্থনৈতিক সংগ্রাম পর্যন্ত আপনাকে করতে হয়েছে। আপনি নিজেকে কোন জায়গায় দেখতে স্বচ্ছন্দ বোধ করবেন, একজন মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে নাকি সমাজের প্রত্যেকটা স্তরের পিছিয়ে থাকা মানুষের প্রতিনিধি হিসেবে আপনি কোন জায়গায় নিজেকে দেখতে স্বচ্ছন্দ বোধ করবেন? আমি প্রথমেই বলি, আমি সারা জীবন এটাই বলে আসি, আমাকে যখন কেউ জিজ্ঞেস করে ডু ইউ কনসিডার ইউর সেলফ অ্যাজ এ উইমেন, আমি অলওয়েজ বলি আই কনসিডার মাই সেলফ অ্যাজ এ হিউম্যান বিং। আমি মনে করি
সমাজ সংসার তখনই ভালো হয় সবাইকে নিয়ে চলে। বোন না থাকলে শুধু ভাই থাকলে রাখি বন্ধন হয় না ভাইফোঁটা হয়? হয় না, সবাইকে নিয়েই চলতে হয়। কাজে আমার প্রোগ্রামে কৃষক বন্ধু প্রোগ্রাম, ওটা কি মহিলাদের প্রোগ্রাম? 10,000 টাকা করে দিই, টোটাল শস্য বিমা বিনা পয়সায় দিই, যে কোনো বিপদ আপদ হলে তাদের পাশে গিয়ে দাঁড়াই, মৎস্যজীবীদের সাহায্য করি, কৃষিজীবীদের সাহায্য করি, ইয়াং যে স্মার্ট কার্ড দিই ছেলে মেয়েদের, ছেলেদের সবাইকে দিই, মেয়েদেরও দিই। সবুজ সাথী প্রকল্প আপনারা জানেন, সাইকেল ক্লাস 9-এ অল, মানে কোনো ভাগাভাগি নেই। তার কারণ আমি ঝাড়গ্রামে যেতে যেতে আমার মনে পড়ে একটি বাচ্চা ছেলে এসে আমাকে বলেছিল, তখন সে ক্লাস 5-এ পড়ে, আমার দৃষ্টিটা ঘুরিয়ে দিয়েছিল। আমি ওদের কাছ থেকে মাঝে মাঝে শিখি। আমাকে এসে বললো, দিদি দিদি সাইকেল কি শুধু মেয়েরা পাবে, ছেলেরা পাবে না? আমি বলে, পাবি বাবু পাবি, দাঁড়া তুই ক্লাস 9-এ ওঠ। তখন তারপরে আমি এসেই মাত্র 6 মাসের মধ্যে অর্ডারটা ইমপ্লিমেন্ট করে দিয়েছিলাম যে সবাই পাবে। যেমন ট্যাব সবাই পায়, স্টুডেন্টস ক্রেডিট কার্ড সবাই পায়, ঐক্যশ্রী সবাই পায়, মেধাশ্রী সবাই পায়, যজ্ঞশ্রী সবাই পায়, শিক্ষাশ্রী সবাই পায়, কৃষক বন্ধু সবাই পায়। এরকম অনেক প্রোগ্রাম আছে। I'm Tausif Rahman, a philanthropist. Didi, in this last 2 terms or 3 terms, whatever you have launched some brilliant schemes for Bengal. But we have always seen there is a lack of funds coming from central government. Does the central government is not interested in Bengal, or they just want to leave deprived for everyone staying in Bengal, ma'am? থ্যাংক ইউ। I am sorry to say, you rightly pointed out, the central government, we are facing the discrimination, deprivation, and also they always want to defame Bengal. I am there or not, if anybody comes, they cannot tolerate Bengal because Bengal is a talented state. Please remember, our talent, our skill, our people, they are very, very talented. They are jealous. ধন্যবাদ। আমি আবার প্রশ্নে ফিরবো। আমি দু একটা প্রশ্ন করে নিই। দিদি, এই যে নানারকম কথা হচ্ছে, আপনি 200-র ওপরে সিট নিয়ে 2021-এ ক্ষমতায় এসেছেন, 1 বছর বাদে নির্বাচন, এখানে বিরোধীরা অলমোস্ট ছন্নছাড়া। আপনি যখন ক্ষমতায় এসেছিলেন তখন রাজ্যের প্রধান বিরোধী ছিল সিপিআইএম, পরে তালিকায় যোগ হলো কংগ্রেস। গত কয়েক বছরে বিরোধী পরিসরে আমূল পরিবর্তন হয়েছে, বামের জায়গা নিয়েছে রাম। বিজেপি এখন বাংলার প্রধান বিরোধী দল, সিপিআইএমের আন্দোলন, বিজেপির ফোর্স। আপনি কি শাসক হিসেবে কাকে প্রধান প্রতিপক্ষ বলে মনে করেন? আমার মনে করার জায়গা নেই, আমরা নাম্বার 1-এ থাকব। ছাগলের কি তৃতীয় ছানা হবে সেটা দেখার দায়িত্ব আমার নয়। জাতীয় কর্মসমিতির বৈঠক হয়ে গেল কয়েকদিন আগে। সেই কর্মসমিতির বৈঠকে দলের শৃঙ্খলা রক্ষায় আপনি বেশ কিছু কড়া ব্যবস্থার নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। হঠাৎ এর দরকার পড়লো কেন? না না, এটা আগেও ছিল, আগেও ডিসিপ্লিনারি কমিটি আমাদের পার্টিতে ছিল, নাথিং নিউ। এটাকে কেউ কেউ একটু কষা মাংসের মতো কষিয়েছে। এমএলএ একটা আলাদা লেজিসলেচার পার্টি আছে, এমএলএদের আলাদা ডিসিপ্লিনারি কমিটি আছে, পার্লামেন্ট আলাদা, পার্লামেন্টের ডিসিপ্লিনারি কমিটি আছে, পার্টি আলাদা, পার্টির একটা ডিসিপ্লিনারি কমিটি আছে। সুতরাং কেউ যদি অন্যায় করে, কেউ যদি ইনডিসিপ্লিন কাজ করে, শৃঙ্খলা তো সকলের জীবনেই একটা বড়, বলতে পারেন, রক্ষা কবচ। সুতরাং শৃঙ্খলা আপনাকে রাখতেই হবে। আপনি যে আপনার এখানে কাজ চালাচ্ছেন, যাদের দায়িত্ব দিয়েছেন, অল আর প্রেজেন্ট হিয়ার। আপনি কি পারবেন আপনার দায়িত্বটা কেউ কেড়ে নিয়ে আপনি বলবেন আর এক রকম গাইড করে করতে? সেটা তো হয় না। ইডিওলজিটাকে মেনটেন করেই তো পার্টিতে আসা হয়েছে। সুতরাং পার্টির ইডিওলজি তো মানতে সকলে বাধ্য। পার্টি যেটা বলবে, হ্যাঁ, যদি কারো কিছু বলার থাকে ইনারে বলতে পারে, অলওয়েজ গণতন্ত্র আছে, সেখানে মিটিং হয়, মিছিল হয়, বলতেই পারে, কিন্তু পার্টির কথা তো বাইরে বলার জায়গা নয়। অবশ্যই এর জন্য দায়ী আপনারা। আপনারা চ্যানেল খুলে বসেছেন, কেউ জানে না, একজন আসলো, তাকে জিজ্ঞেস করলেন তাহলে 26-এ নির্বাচনে কে প্রার্থী হবে, সে কী করে জানবে? বা সে দলের নীতি নির্ধারকই নয়। হঠাৎ আপনারা চ্যানেল খুলে বসেছেন, হঠাৎ জিজ্ঞেস করছেন তাহলে বাংলাদেশে কাল কী হবে, সে নিজেই জানে না বাংলাদেশে কাল কী হবে, তো সে কী করে উত্তর দেবে? সুতরাং এগুলোর জন্য দায়ী আপনারা, দায়িত্ব আপনাদের নিতে হবে।
দায়িত্ব হয়তো আমাদের। আপনারা ঘর ভাঙান, আপনারা দল ভাঙান, আপনারা মদত দেন, সবটাই আপনারা করেন। কোথাও তো একটা ইন্ধন থাকে। অবশ্যই রান্নায় তো হলুদ গুঁড়ো লাগবেই, আপনারা হচ্ছেন হলুদ গুঁড়ো।